মাঝে মাঝে আমাদের মনে হয় যে আমাদের দেশের যে আইন ব্যবস্থা বা পুলিশের কাজ সেটা খুব খারাপ। আমরা এমন বলেও থাকি যে আমাদের দেশের পুলিশ ঠিক কাজ করছে না, ভুলভাল কাজ করছে। এটা যদি বিদেশে হতো তাহলে পুলিশ কিন্তু অনেক ভালো কাজ করতো। কিন্তু আজকে আমি বিদেশে আমেরিকার এমন একটা ঘটনা শোনাবো, যেটা শুনলে বুঝতে পারা যায় যে বিদেশের পুলিশও কিন্তু মাঝে মধ্যেই আমাদের দেশের পুলিশের মতো কাজ করেই থাকে। আজকে যে সত্যি ঘটনা বা ক্রাইমের সত্যি ঘটনাটা শুরু করছি, সেটা আমেরিকার ভার্জিনিয়া সিটির একটা ঘটনা। ভার্জিনিয়াতে স্পট সিলভেনিয়া নামের একটা ভিলেজ, সেখানে ঘটনাটা ঘটেছিল 1996-এ। সেখানের একটা বাড়িতে তাদের দুই মেয়ে, সোফিয়া আর এনা। বড় মেয়ের বয়স 21 বছর, ছোট মেয়ের বয়স 19 বছর। ছোট মেয়ের নাম ছিল সোফিয়া। সে নিজের বাড়ির সিঁড়িতে বসে বাইরের দিকে পড়াশোনা করছিল, কিছু লেখালেখি করছিল। কিছুক্ষণ পরে তার দিদি 21 বছর বয়সী এনা সেখানে আসে। এসে দেখে বোন যেখানে বসেছিল সেখানে বোন আর নেই। তবে বোন যে বইপত্রগুলো নিয়ে পড়াশোনা করছিল সেগুলো সিঁড়িতেই রাখা আছে, যেমন ভাবে আগে রাখা ছিল। বোন তাহলে গেল কোথায়? সবাই তাকে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু সারাক্ষণ ধরে খোঁজার পরেও কোথাও তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আত্মীয় স্বজন, প্রতিবেশী, পুলিশ টিমকে খবর দেওয়া হয়। পুলিশ টিম আসে, বারবার তদন্ত করে ওই জায়গাটাতে, আশেপাশের এলাকাটাতে কেউ কি এসেছিল। বাড়ি থেকে এইভাবে একটা 19 বছরের মেয়ে উধাও হয়ে গেছিল। আগে ওই এরিয়াতে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি। তাই কিন্তু সবাই চিন্তায় ছিল, কোথাও না কোথাও সবাই একটু ভয় পেয়ে গেছিল। 1996-এর 9 সেপ্টেম্বর রাত থেকে পুলিশ তাকে খুঁজছিল। পুলিশ কিন্তু কোথাও কোনো ক্লু খুঁজে পায়নি। 1 মাস কেটে গেছিল। তাদের বাড়ি থেকে বেশ কিছু কিলোমিটার দূরে একটা পুকুরে একটা মেয়ের ডেড বডি ভেসে থাকতে দেখা যায়। পুলিশকে খবর দেয় সেই এরিয়ার লোকজনেরা। পুলিশ টিম চলে যায়। যেহেতু ওই এরিয়া থেকে কিছুদিন আগে সোফিয়া হারিয়ে গেছিল, সোফিয়ার বাড়ির লোকজনদেরকেও সেখানে ডেকে পাঠানো হয়। দেখে বডিটার অবস্থা খুব খারাপ ছিল জলে ডুবে থাকার জন্য। তবে যেদিন সে হারিয়ে গেছিল সেই দিনই সে নিজের হাতের আর পায়ের নখে পার্পল কালারের নেল পলিশ লাগিয়েছিল। সেটা দেখে তার দিদি, তার বাড়ির লোক শনাক্ত করে যে ওটাই তাদের বাড়ির সোফিয়া। সোফিয়ার পোস্টমর্টম হয়। পোস্টমর্টম রিপোর্টে জানতে পারা যায় যে সোফিয়ার সাথে রেপ করা হয়েছিল। রেপ করার পরে তার শ্বাস রোধ করে তাকে মেরে ফেলা হয়েছে। সোফিয়ার জামা কাপড়ে নীল রঙের সুতো পাওয়া যায়, যেটা তাকে যে কিডন্যাপ করেছিল বা তাকে যে রেপ করেছিল তার কাছ থেকেই এই নীল রঙের সুতোটা সোফিয়ার জামা কাপড়ে লেগে গেছে বলে পুলিশ টিম ধরে নেয়। সেই নীল রঙের সুতোটাকে কালেক্ট করে রেখে দেওয়া হয়। বডিটা দিয়ে দেওয়া হয় সোফিয়ার ফ্যামিলিকে। পুলিশ কিন্তু বডি পাওয়ার পরে চারিদিকে তদন্ত করে বোঝার চেষ্টা করছিল। পুলিশ একটা কথাই বলছিল যে অভিযুক্ত কোথাও না কোথাও কোনো প্রতিবেশী হবে, কারণ প্রতিবেশী বলেই সোফিয়ার বাড়ির সমস্ত ব্যাপারটা জানে। হয়তো প্রতিবেশী বলেই তার এতখানি সাহস হয়েছে বাড়ির ভেতর থেকে একটা মেয়েকে সে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। সেই জন্য এনা আর সোফিয়াদের বাড়ির আশেপাশে যে সমস্ত লোকজনরা থাকতো তাদের মধ্যে যে ক্রিমিনাল টাইপের মানুষজন তাদের সবাইকে ডাকা হয়।
সববার জিজ্ঞাসাবাদ হয়। শেষ পর্যন্ত সোফিয়ার প্রতিবেশীদের মধ্যে ৪৪ বছর বয়সী একজন লোক, যার ছিল একটা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড, তার নাম ছিল কার্ল মাইকেল। ছোট বড় অনেক রকম কেস তার উপর ছিল, তবে এই পর্যন্ত তার উপর কোনো রেপ বা মার্ডার কেস ছিল না। সে কিন্তু সোফিয়াদের প্রতিবেশী ছিল। সোফিয়াদের বাড়িতে সে অনেকবার এসছে। সোফিয়ার সাথে, সোফিয়ার বাড়ির লোকজনের সাথে, সবার সাথে তার ভালো সম্পর্ক ছিল। সে সবার সাথেই মাঝে মধ্যে কথাও বলতো। তবে হ্যাঁ, পুলিশের সন্দেহের আরো একটা বড় কারণ ছিল, তার যে কার ছিল, কারের যেখানে পা রাখার জায়গা, সেই কার্পেটটা ছিল নীল রঙের। পুলিশ ধরেই নিয়েছিল তার কার্পেটের নীল রঙের সুতোই সোফিয়ার গায়ের জামাতে পাওয়া গেছিল। তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর পুলিশ যেভাবে টর্চার করে, সেইভাবেই তাকে টর্চার করা হয়। ৭ মাস তাকে জেলে রাখা হয়। ৭ মাসে তার অসংখ্যবার জিজ্ঞাসাবাদ হয়। তাকে প্রতিদিন টর্চার করা হয়। তাকে কোর্টে তোলা হবে এমন সময় 1 মে 1997-এ ওই শহরেরই অন্য এক প্রান্তে ২ বোন, একজন ১৫ বছর, অন্যজন ১২ বছর, ২ বোন নিজেদের বাড়ির সামনে লনে খেলা করছিল, ব্যাডমিন্টন খেলছিল। কিছুক্ষণ পরে দেখা যায় যে মেয়ে দুটো বাড়ির লনে আর নেই, তারা কোথাও একটা হারিয়ে গেছে। এই যে ব্যাপারটা ঘটেছিল, এই ব্যাপারটা সেই আগে সোফিয়ার ঘটনাটা এলাকার সব লোকজনকে আর পুলিশকে মনে করিয়ে দিয়েছিল। সবাই ভয় পাচ্ছিল যে সোফিয়ার যেমন অবস্থা হয়েছে, এই মেয়ে দুটোর যেন সেই অবস্থা না হয়। এই ২ বোনের নাম ছিল ক্রিস্টিন আর ক্যারেটি। ৫ দিন পরে তাদের বাড়ি থেকে ৬৫ কিলোমিটার দূরে আবার একটা পুকুরে সেই ২ বোনের বডি ভাসছিল। পুলিশ টিম সেখানে যায়, প্রতিবেশীরা সেখানে যায়, বাড়ির লোকজন সেখানে যায়। তাদের দুজনের জামা কাপড়ে আবারও সেই আগের সুতোর মতো নীল সুতো দেখতে পাওয়া যায়। এবার কিন্তু পুলিশ বুঝতে পারে যে তারা ভুল মানুষকে ধরে টর্চার করে তাকে বলিয়ে নিয়েছিল যে সেই এই অপরাধ করেছে। পুলিশ কিন্তু বুঝে ফেলে যে এই অপরাধ সে করেনি। ৭ মাস অকারণ তাকে জেলে বন্ধ রাখার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। পুলিশ কিন্তু নিজের মতো করে আবার তদন্ত শুরু করেছিল যে সোফিয়ার সাথে আর এই ক্রিস্টিন আর ক্যারেটি নামের ২ বোনের সাথে একই ধরনের ঘটনা আবারও ঘটেছে। কে ঘটিয়েছে তাকে খোঁজা হচ্ছিল। পোস্টমর্টম রিপোর্ট আবার সেই সোফিয়ার মতোই ছিল। প্রথমে তাদেরকে একাধিকবার রেপ করা হয়েছিল, তারপরে শ্বাসরোধ করে তাদেরকে মেরে ফেলার পরে জলে ফেলে দেওয়া হয়েছিল। পুলিশ টিমের এই ভুলভাল কাজের জন্য হায়ার অথরিটি তাদেরকে বকাঝকাও করে। এবার পুলিশ বিভাগ থেকে ঘোষণা করা হয় যে এই ৩ জন মেয়ের রেপিস্ট আর মার্ডারারের ব্যাপারে যদি কেউ কোনো খবর দিতে পারে, তাকে $১.৫ লাখ টাকা পুরস্কারে দেওয়া হবে। কিন্তু পুলিশ কোনো আশাজনক ফল তখনও পায়নি। ৬ বছর কাটে, পুলিশ কিন্তু ওই ব্যাপারটাতে কিচ্ছু করতে পারেনি। সেদিন ডেটটা ছিল ২৩শে জুন ২০০২। আমেরিকার অন্য একটা শহর কলম্বিয়া। কলম্বিয়ার রাস্তায় অসংখ্য গাড়ি ছুটে চলেছে। হঠাৎ করে একটা ১৫ বছরের মেয়ে রাস্তায় হেল্প হেল্প বলে ছুটছিল। তার হাতে একটা নীল রঙের হাতকড়াও পরানো ছিল।
সব লোকজনরা অবাক হয়ে তার দিকে দেখে, কিন্তু কেউ নিজেদের গাড়ি দাঁড় করায়নি। একজন ভদ্রলোক, তার মনে কোথাও না কোথাও একটু দয়া মায়া ছিল হয়তো, সেই জন্য 15 বছর বয়সী মেয়েটা ওইভাবে হেল্প হেল্প বলে চিৎকার করছিল, তিনি নিজের কার দাঁড় করিয়েছিলেন সেই মেয়েটাকে হেল্প করবেন সেই উদ্দেশ্যে। মেয়েটা হাঁপাচ্ছিল, মেয়েটাকে তিনি নিজের কারের উপরে উঠে বসতে বলেছিলেন। মেয়েটা বলে যে আমি পুলিশ স্টেশনে যেতে চাই। মেয়েটাকে সেই ভদ্রলোক পুলিশ স্টেশনে নিয়ে গেছিলেন। মেয়েটা বলে 24 ঘন্টা আগে সে নিজের বাড়ির লনে নিজের ফুল গাছগুলোতে জল দিচ্ছিল। একজন হকার, সে ম্যাগাজিন বা নিউজ পেপার জাতীয় কিছু একটা বিক্রি করছিল, সেই লোক তার লনের দিকে এগিয়ে এসে তাকে কিছু একটা কথা জিজ্ঞেস করতে চাইছিল। সে কিচ্ছু না ভেবেই সেই হকারের দিকে এগিয়ে যায়। হকারের কাছে পিস্তল ছিল, সে পিস্তল দেখিয়ে গান পয়েন্টে সেই 15 বছরের মেয়েটাকে নিজের সাথে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। কিছুটা দূরে মেয়েটাকে নিয়ে গেলে সেখানে সেই লোকটা একটা কার দাঁড় করানো ছিল, সেই কারের পেছনে ছিল একটা জল ট্যাঙ্ক। জল ট্যাঙ্ক ছিল, তবে সেই ট্যাঙ্কে জল ছিল না, ফাঁকা ছিল। সেই ট্যাঙ্কের মধ্যে মেয়েটাকে ঢুকিয়ে ট্যাঙ্কের ঢাকনা বন্ধ করে দেওয়া। তারপর সেই ভদ্রলোক তাকে বাড়ি নিয়ে আসে। বাড়ি নিয়ে আসার পরে তাকে ট্যাঙ্ক থেকে বের করে। তারপরে তার হাতে ওই নীল রঙের হাতকড়া পরিয়ে দিয়েছিল। ওই দেশে ওই ধরনের নীল রঙের হাতকড়া একটা সেক্স টয় রূপেই ব্যবহার করা হয়। সেক্স করার সময় কিছু কিছু মানুষ নিজের পার্টনারের হাতে ওই ধরনের নীল রঙের হাতকড়া পরিয়ে ফেলেন। তো সেই কিডন্যাপার ওই মেয়েটার হাতে ওই নীল রঙের হাতকড়া পরিয়ে দিয়েছিল। তারপরে 18 ঘন্টা ওই মেয়েটাকে ওইভাবেই বন্ধ করে রেখেছিল। সে বারবার একাধিকবার তার রেপ করেছিল। একসময় সে হাঁপিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল, তবে ঘুমিয়ে পড়ার আগে আবারও ওই মেয়েটাকে জলের ট্যাঙ্কের মধ্যে বন্ধ করে দিয়েছিল, সেই খালি জলের ট্যাঙ্কের মধ্যে। কিন্তু কিডন্যাপার খুব ক্লান্ত হয়ে ঘুমাচ্ছিল। মেয়েটা অনেক চেষ্টা করার পর সে সেই ট্যাঙ্ক থেকে বেরিয়ে পড়েছিল আর ছুটে সেই রাস্তায় চলে গেছিল। সে যখন ওই ফ্ল্যাট থেকে বাইরে বেরিয়ে গেছিল, সে কিন্তু রাস্তাটা চিনে ফেলেছিল। সে পুলিশ টিমকে বলে সঙ্গে করে নিয়ে ওই ফ্ল্যাটের কাছে আসে। সেই লোকটা হয়তো আগে থেকেই এই ব্যাপারে খবর পেয়ে গেছিল, কারণ যখন তার ঘুম ভেঙেছিল উঠে সে দেখে সেই 15 বছরের মেয়ে যাকে সে কিডন্যাপ করে সে জলের ট্যাঙ্কে বন্ধ করে রেখেছিল সে বাড়িতে আর নেই। এই অবস্থা দেখে সে কিন্তু সেখান থেকে পালিয়ে গেছিল। তবে পুলিশ টিম সেখানে আসে, আশেপাশের লোকজনের কাছে খোঁজ নেয়, তার ফ্ল্যাটে যায়, গিয়ে দেখে তার ফ্ল্যাটে কেউ নেই। প্রতিবেশীদের কাছে জানা যায় যে সে ভদ্রলোক একজন ম্যারিড লোক, তার স্ত্রীও এই বাড়িতে থাকে, তবে কিছুদিন তার স্ত্রী হয়তো কোনো রিলেটিভের বাড়িতে গেছে। মাঝে মাঝে স্ত্রী বিভিন্ন রিলেটিভের বাড়িতে যায়, কিন্তু বেশিরভাগ সময় হাজবেন্ডের সঙ্গে এই ফ্ল্যাটেই থাকে। সেই সময় সে ছিল না। সেই কিডন্যাপারের নাম রিচার্ড, সে নেভিতে কাজ করত, বর্তমানে সে নেভি থেকে রিটায়ার্ড ছিল, তার বয়স ছিল 38 বছর। এই যে 15 বছরের মেয়েটা নিজেকে রক্ষা করে সেখান থেকে পালিয়ে যেতে পেরেছিল, তার জামাতেও সেই নীল রঙের সুতো দেখতে পাওয়া যায়। আর পুলিশ টিম যখন মেয়েটাকে সঙ্গে করে ওই কিডন্যাপারের ফ্ল্যাটে যায়, কিডন্যাপারের ফ্ল্যাটের যে কার্পেট সেখানেও সেম টাইপের নীল রঙের সুতো ছিল। এবার পুলিশ বুঝতে পারে যে এই পর্যন্ত সোফিয়া, ক্রিস্টিনা বা ক্যারেটি, তাদের 3 জনের সাথে যে ঘটনা ঘটেছে বা চতুর্থবার এই মেয়েটার সাথে যে ঘটনা ঘটতে চলেছিল, সবকিছুর পেছনেই
ওই 38 বছর বয়সী রিচার্ড রয়েছে। আশেপাশের প্রতিবেশীদের সাথে কথা বলার পর রিচার্ডের ফটো পেয়ে যায় পুলিশ। তারপর তাকে অ্যারেস্ট করা আরো একটু সুবিধা হয়ে যায়। বেশ কিছু সময় পর ফ্লোরিডাতে পুলিশ টিম রিচার্ডকে অ্যারেস্ট করেছিল। তাকে যখন অ্যারেস্ট করে নিয়ে আসা হচ্ছিল, পুলিশ টিম কিন্তু জানতো না যে তার কাছে পিস্তল আছে। সে নিজের পিস্তল বের করে নিজেকে শেষ করে ফেলেছে। পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল, কিন্তু তার কোনো বিচার, কোনো শুনানি হয়নি। সে নিজেকেই নিজে এইভাবে শাস্তি দিয়েছিল বা এইভাবে শেষ করে দিয়েছিল। তার বাড়িতে সেই জলের ট্যাঙ্কটাও পাওয়া গেছিল, যেটাতে ওই 15 বছরের মেয়েটাকে বন্ধ করে সে তার বাড়ি থেকে কিডন্যাপ করার পরে নিয়ে গেছিল। সেই জলের ট্যাঙ্কের ভেতরে 6 বছর পরেও কিন্তু সেই দুই বোনের মধ্যে ছোট বোনের আঙুলের ছাপ পাওয়া গেছিল। এই ব্যাপারটাও প্রমাণ করেছিল যে ওই বোন দুটোকেও রিচার্ড কিন্তু ওই জলের ট্যাঙ্কের মধ্যে বন্ধ করেই কিডন্যাপ করে নিজের ফ্ল্যাটে নিয়ে এসেছিল। আরো একটা ব্যাপার, ক্রিস্টিনা আর ক্যারেটি আর সোফিয়া তিনজনকেই রেপ করার পর শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছিল। তিনজনের ডিএনএ স্যাম্পল কালেক্ট করে রেখে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে রিচার্ড যখন অ্যারেস্ট হয়েছিল, রিচার্ডের ডিএনএ স্যাম্পল ওই স্যাম্পলগুলোর সাথে মিলে গেছিল। প্রমাণ হয়ে গেছিল যে রিচার্ড ওই ঘটনা ওই 3 বোনের সাথে ঘটিয়েছিল, যে ঘটনার জন্য অলরেডি 7 মাস জেলে থেকেছিল কার্ল মাইকেল। সোফিয়া মারা যাওয়ার পর পুলিশ টিম যদি ঠিকমতো নিজের কাজ করত, কালপ্রিটকে ধরার ঠিকঠাক চেষ্টা করত, নির্দোষ একটা মানুষকে জোর করে টর্চার করে দোষ কবুল না করিয়ে, তাহলে হয়তো পরবর্তীকালে যে দুজন বোন একই রকম ভাবে মারা গেছিল তাদেরকে বাঁচানো যেত। ওই এলাকার পুলিশদের কাজটা দেখেও মনে হয়েছে যে ঠিক যেন আমাদের দেশের পুলিশের কাজ। আপনাদের কি মনে হয়েছে ঘটনাটা শোনার পর অবশ্যই কমেন্টে জানাবার চেষ্টা করবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব সাবধানে থাকবেন।